তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জেসুন নামের একটা মহিলাকে। আসলে তার ছোট একটা বাচ্চা আছে যার নাম হচ্ছে ডাউনা। তবে তার হাজব্যান্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। এই জন্য এখন তার এই 1 বছরের বাচ্চার কাস্টডি নিয়ে তার ও তার হাজব্যান্ডের মধ্যে একটা কেস চলছে। আসলে জেসুন ঘর, অফিস আর তার বাচ্চাকে সামলাতে হিমশিম খাচ্ছিল। এই জন্য সে কোনোভাবেই কোনো দিকে কিছু করতে পারছিল না। তাছাড়া তার হাজব্যান্ডের কাছে সে যতবারই বাচ্চার জন্য রিকোয়েস্ট করত, তার হাজব্যান্ড তাকে বাচ্চা দিতে অস্বীকার করত। কারণ তার হাজব্যান্ড সবসময় তার মায়ের কথায় চলাফেরা করত। তার হাজব্যান্ডের মা বলতো যে জেসুন তার বাচ্চাকে মেইডের ভরসায় রেখে সারাদিন অফিসে কাজ করে, এই জন্য বাচ্চা তার কাছে থাকা সেফ না। আমরা জানতে পারি জেসুন তার বাচ্চাকে দেখাশোনা করার জন্য একটা ন্যানি হায়ার করেছে, যার নাম হচ্ছে হ্যান্ডমে। আসলে সে খুবই ইয়াং ছিল। পাশের ঘরের একজন মেয়ে তাকে এই মেয়েটাকে সাজেস্ট করেছিল। যদিও যখন জেসুন জানতে পেরেছিল এই মেয়েটা চাইনিজ, তখন সে কোনোভাবেই তাকে রাখতে চাইছিল না, কারণ এতে করে বাচ্চার ভাষার উপরে একটা প্রভাব পড়তে পারে। তবে এরপরে সে বাচ্চাকে হ্যান্ডমের কাছে রেখে পাশের ঘরের মেয়েদের সঙ্গে কথাবার্তা বলতে চলে আসে। এই মেয়ের তাকে রিকোয়েস্ট করে বলে যাতে করে সে হ্যান্ডমেকে রেখে দেয়, কারণ হ্যান্ডমে খুবই ভালো একজন কর্মচারী হিসেবে কাজ করবে। তবে তবুও কোনোভাবেই জেসুন এই ব্যাপারটাকে মানতে পারছিল না। সে কোনোভাবে হ্যান্ডমেকে হায়ার করতে চাইছিল না। কিন্তু তখনই হঠাৎ করে সে তার বাচ্চার কান্নাকাটির শব্দ শুনতে পায় না। এই জন্য যখন সে চেক করতে ভেতরে আসে, তখন সে যেটা দেখতে পারে সেটা দেখার পরে সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। সে দেখতে পারে হ্যান্ডমে খুব সহজেই তার বাচ্চার চিৎকার বন্ধ করে দিয়েছিল। মানে কিভাবে সে তার বাচ্চাকে খুব সহজে হ্যান্ডেল করে ফেললো, এই ব্যাপারটা সে নিজেও বুঝতে পারছিল না। এই জন্য সে এই ভরসায় হ্যান্ডমেকে তার বাচ্চার ন্যানি হিসেবে নিয়োগ দিয়ে দেয়, আর হ্যান্ডমের কাছে তার বাচ্চাকে রেখে ডেইলি অফিসে যাওয়া শুরু করে। তবে একদিন যখন সে বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পারে তার বাচ্চা আর হ্যান্ডমেড দুজনেই গায়েব ছিল। সে প্রথমে মনে করেছিল হয়তোবা তারা বাইরে কোথাও ঘুরতে গিয়েছে, কারণ এমনিতেও তার বাচ্চার ডাউনার ভ্যাকসিনেশনের ডেট ছিল, হয়তোবা সে তাকে সেখানে নিয়ে গিয়েছে, সে এটা মনে করছিল। কিন্তু যখন অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও সে আসছিল না, তখন সে অনেক বেশি টেনশনে পড়ে যাওয়া শুরু করে। সে বারবার করে তাকে কল দেয়, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এই জন্য সে পাশের ঘরের মেয়েটকে কল দেওয়ার চেষ্টা করে, যে তাকে রিকমেন্ড করেছিল, কিন্তু সেও কলটা রিসিভ করছিল না। তার একবার মনে হয়েছিল হয়তোবা তার শাশুড়ি মেয়েটাকে তুলে নিয়ে চলে গিয়েছে। এই জন্য সে তার হাজব্যান্ডকে কল দিয়ে জানার চেষ্টা করে, কিন্তু তারা জানতে পারে তার বাচ্চা সেখানেও নেই। এই জন্য সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে দ্রুত হ্যান্ডমেকে মেসেজ দিয়ে বলে সে যেন মেসেজটা পাওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে কন্ট্যাক্ট করে। আর যখন সে তার বাচ্চার ওয়ার্ড্রপটাকে চেক করে, তখন এখানে সে তার হাজব্যান্ডের একটা আইডি কার্ড পেয়ে যায়। এই আইডি কার্ড দেখার পরে সে অনেক বেশি শকড হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে তার হাজব্যান্ডের আইডি কার্ড এই ওয়ার্ড্রপের ভেতরে কি করে আসলো। এরপরে জেসুন পুলিশ স্টেশনে গিয়ে তার বাচ্চার মিসিং কমপ্লেন করার চেষ্টা করে, কিন্তু তখনই তার লয়ার তাকে কল দেয়। আসলে তার হাজব্যান্ডের লয়ারের কাছ থেকে তার লয়ার জানতে পেরেছে এই ব্যাপারটা। এই জন্য তার মনে হচ্ছিল যে হয়তোবা জেসুন তার মেয়ের কাস্টডি পাওয়ার জন্য ইচ্ছা করে তার মেয়েকে লুকিয়ে রেখেছে। এই জন্য সে তাকে বলে যে যদি তুমি এমনটা করে থাকো, তাহলে এটা তোমার জন্য অনেক বেশি খারাপ হতে পারে, কারণ এতে করে কেসটা তোমার বিপক্ষে চলে যাবে। তুমি তোমার মেয়ের কাস্টডি তো পাবেই না, বরং তাকে 19 বছর হতে দেখতে পারবে না। এই জন্য জেসুন প্রচণ্ড আপসেট হয়ে সেই জায়গায় চলে আসে যেখানে হ্যান্ডমেড থাকার দাবি করছিল, মানে তার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা ছিল। তবে এখানে এসেও সে হ্যান্ডমেকে খুঁজে পায় না। এরপরে পরদিন সকালবেলায় জেসনের শাশুড়ি চলে আসে, তবে সে তাকে ঘরের মধ্যে ঢুকতে পর্যন্ত দেয় না। আর যখন সে গাড়ি নিয়ে ভ্যাকসিনেশন সেন্টারের দিকে যাচ্ছিল, তখন সেই মেয়েডও তাকে কল দেয়। সেই মেয়েড বলে যে আমি হ্যান্ডমেকে চিনি না, সে আমাকে রিকমেন্ডেশন করার জন্য টাকা দিয়েছিল। এরপর যখন সে ভ্যাকসিনেশন সেন্টারে চলে আসে, তখন সে জানতে পারে হ্যান্ডমে বাচ্চাকে নিয়ে 2 দিন আগে এখানে এসেছিল। তাছাড়া সে 1 মাসের ফ্লুর স্ট্রোকও নিয়ে চলে গিয়েছে। এমনটা তখনই করা হয় যখন বাচ্চাকে নিয়ে অনেক দূরে কোথাও যাওয়া হয়। আর এই ব্যাপারটা শোনার পরে জেসনের মনে পড়া শুরু করে যে হ্যান্ডমে সবসময় তার বাচ্চাকে নিজের বাচ্চার মতো দেখত। এখান থেকে যখন জেসন প্রচণ্ড আপসেট হয়ে তার বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পারে তার দরজার ফাঁক দিয়ে কেউ একজন উকি দিয়ে কিছু দেখার চেষ্টা করছে। এই জন্য যখন সে সেই লোকটাকে থামানোর চেষ্টা করে, তখন এই লোকটা তাকে বলে যে হ্যান্ডমে আমার থেকে কিছু টাকা হাওলাত নিয়েছিল, কিন্তু সেই টাকা না দিয়েই পালিয়ে গেছে। এটা শোনার পরে জেসন তাকে বলে যে হ্যান্ডমে আমার বাচ্চাকে নিয়ে পালিয়েছে, এই জন্য যদি তার সম্পর্কে কোনো খবর তুমি পাও, তাহলে প্লিজ আমাকে জানিয়ে দিও। এটা শোনার পরে সেই লোকটা তাকে একটা মাসাজ পার্লারে নিয়ে আসে, আর এই মাসাজ পার্লারের ওনারের মাধ্যমে জেসুন জানতে পারে হ্যান্ডমে আগে এখানে কাজ করত, কিন্তু বর্তমানে সে কোথায় আছে সেটাই মালিক জানে না। এই জন্য জেসুন তার নাম্বার সেখানে দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে যখনই সে বাইরে আসে,
তখন একটা রং নাম্বার থেকে তার কাছে কল আসে। অপোজিট সাইডে সেই লোকটা তাকে হুমকি দামকি দিয়ে বলছিল যে তার মেয়ে তার কাছে আছে, যদি সে তার মেয়েকে জীবিত দেখতে চায় তাহলে যেন তার কথা মতো সে কাজ করে, আর তার দাবি মতো তাকে যেন 30,000 ওয়ান দেয়া হয়। আর যখন জিসুন ফোনে তার মেয়ের কান্নাকাটির শব্দ শুনতে পারে তখন সে আরও বেশি ডিপ্রেস হয়ে যায়। এই জন্য সে দ্রুত এটিএমে গিয়ে 30,000 ওয়ান সেন্ড করার চেষ্টা করে, তবে যেহেতু তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা ছিল না এই জন্য ট্রান্সফার কমপ্লিট হয় না। আর এই ব্যাপারটার জন্য সেই লোকটা আরও বেশি রাগ হয়ে যায়। সে জিসুনকে হুমকি দামকি দেওয়া শুরু করে। সে বলে যে যদি তুমি দ্রুত টাকা পেমেন্ট না করো তাহলে তোমার মেয়েকে আমি মেরে ফেলবো। জিসুন যদিও তাকে রিকোয়েস্ট করে বলছিল এমন কিছু না করতে, কিন্তু এই লোকটা তাকে হুমকি দিয়েই যাচ্ছিল। জিসুন তাকে বলে আমার অ্যাকাউন্টে মাত্র 5,700 ইয়ান আছে। এটা শোনার পরে সেই লোকটা বলে যা অ্যাকাউন্টে আছে সেটাই ট্রান্সফার করো, বাকিটাকে দ্রুত ম্যানেজ করার চেষ্টা করো। আর যখন জিসুন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয় তখন সে জিসুনকে বলে যে তোমার মেয়েকে তুমি সেন্ট্রাল পার্কে পেয়ে যাবে। এই জন্য জিসুন দ্রুত সেন্ট্রাল পার্কের দিকে যাওয়া শুরু করে। তবে জিসুন পার্কে এসে অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও তার বাচ্চাকে খুঁজে পাচ্ছিল না। কিন্তু এখানে একটা লেকের ভেতরে সে তার মেয়ের টেডি বিয়ারের মতো একটা টেডি বিয়ার দেখতে পারে, যে জন্য সে অনেক বেশি আপসেট হয়ে যায়। এরপরে সে পুলিশ স্টেশনে গিয়ে কিডন্যাপিংয়ের কেস করার চেষ্টা করে। তবে পুলিশ তাকে বলে যে 2 দিন আগে মিসিং হয়েছে আর তুমি আজকে এখানে এসেছো, এমন মামলায় যদি দ্রুত অ্যাকশন নেওয়া না হয় তাহলে বাচ্চাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তবে যখন তার গল্পটা তারা শোনে তখন পুলিশরা তাকে বলে যে এটা একটা নতুন ফ্রডিং গ্রুপের কাজ, যারা হারিয়ে যাওয়া বাচ্চাদের তথ্য কালেক্ট করে তার বাবা মাকে কল দিয়ে একটা কিডন্যাপিংয়ের নাটক করে এবং তাদের অ্যাকাউন্টে যা টাকা আছে সেটাকেই নিয়ে দ্রুত আবারও পরিচয় পরিবর্তন করে ফেলে। এই জন্য তাদের উপরে বিশ্বাস করার কোনো উপায় নেই। আর যখন জিসুনকে তার মেয়েদের ছবি দিতে বলা হয় তখন জিসুন অনেক খোঁজাখুঁজি করার পরেও তার মেয়েদের একটা ছবিও বের করতে পারে না। তবে তখনই হঠাৎ করেই জেসনের শাশুড়ি এসে তার উপরে আক্রমণ করে দেয় আর তারা একে অন্যকে দোষারোপ করা শুরু করে। তার শাশুড়ি তার উপরে ফায়ার হয়েছিল। আর তখন পুলিশ জানতে পারে যে জেসনের মেয়ের কাস্টডি তার হাজব্যান্ডের কাছে যাওয়ার কথা ছিল। এই জন্যই হয়তোবা জেসন অনেক বেশি ভয় পেয়ে কোনো একটা উল্টাপাল্টা পদক্ষেপ নিয়ে ফেলতে পারে। আর জেসনের লয়ার তার সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞেস করে যে এতদিন পরে তুমি পুলিশ কমপ্লেন কেন করেছো, তাছাড়া তুমি যেই ন্যানি হায়ার করেছো তার একটা ছবি পর্যন্ত তোমার কাছে নেই, তার পরিচয় সম্পর্কে তুমি কনফার্ম না। এত উদাসীন হয়ে যদি তুমি কাজ করো তাহলে তোমার বাচ্চার কাস্টডি তুমি কখনোই পাবে না। আসলে কেসটা আমাদের হাত থেকে চলে যাচ্ছে। এগুলো শোনার পরে জেসন ওয়াশরুমে যাওয়ার বাহানা করে দ্রুত থানা থেকে পালিয়ে সোজা তার বাসায় চলে আসে। আর সে এখানে এসে বাসার সিসিটিভি ফুটেজগুলো চেক করা শুরু করে। সে দেখতে পারে কিডন্যাপিংয়ের দিনে হ্যানমে তার বাচ্চা সহ কাঁধে একটা ব্যাগ নিয়ে লিফট দিয়ে বেরিয়ে চলে গিয়েছিল। এরপরে আর সে কখনোই ব্যাক করেনি। এই ব্যাপারগুলোতে যখন সে অনেক বেশি আপসেট হয়েছিল তখন একটা ছেলে এসে তাকে কিছুদিন আগে হয়ে যাওয়া একটা ঘটনা সম্পর্কে বলে। সে তাকে বলে যে যখন তোমার বাচ্চাকে নিয়ে আগের ন্যানি বাসার দিকে ব্যাক করছিল তখন হঠাৎই সাইকেল দিয়ে একটা পাগল মেয়ে এসে তার উপরে আক্রমণ করে দিয়েছিল, যেই জন্য তার হাত থেকে সমস্ত ফ্রুট পড়ে গিয়েছিল। আর যখন সে ফ্রুট কালেক্ট করতে গিয়েছিল তখন কেন জানি সেই পাগল মেয়েটা তোমার বাচ্চার গাড়িটাকে ধাক্কা দিয়ে তাকে গাড়ি থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। আমরা জানতে পারি সেই পাগল মেয়েটা হ্যানমেই ছিল। এরপরে জেসন ডিটেকটিভকে কল দিয়ে জানায় যে তার মেয়েকে যেই কোনো উপায়ে সে নিজেই খুঁজে বের করবে। এখান থেকে সে সোজা মাসাজ পার্লারে চলে আসে, কারণ তার সন্দেহ ছিল যে মাসাজ পার্লারের একজন হ্যানমেকে খুব ভালো করে হয়তোবা চেনে। আমরা জানতে পারি যে এখানে হ্যানমেকে সবাই ম্যাক নামে চিনত। আসলে এখানে হুন নামের একটা ছেলের সঙ্গে তার রিলেশনশিপ হয়ে গিয়েছিল। হুন হচ্ছে একজন এজেন্ট যে কিনা মেয়েদেরকে মাসাজ পার্লারে আনার কাজ করে। আর হুন হচ্ছে সেই লোকটা যে কিনা সেই দিন জিসুনের বাসায় গিয়েছিল হ্যানমের কাছ থেকে হাওলাতের টাকা ফেরত আনার জন্য। আমরা জানতে পারি এখানে কাজ করার সময়ই তাদের দুজনের মধ্যে রিলেশন হয়েছিল। এরপরে জিসুন মহিলার কাছ থেকে জানতে পারে যে হ্যানমে প্রতিদিন কাজের ফাঁকে 3টার পরে 3 ঘন্টা কোথায় যেন গায়েব হয়ে যেত। আর যখন সে ব্যাক করতো তখন সে কান্না করতে করতে ব্যাক করতো। তবে এরপরে একদিন হঠাৎই সে গায়েব হয়ে গিয়েছিল। এরপরে হ্যান্ডমেড রুমমেট হ্যান্ডমেটের রেখে যাওয়া একটা বক্স জিসুনকে দেয়, যেই বক্সের মধ্যে একটা বাচ্চার পিকচার ছিল। আর তার উল্টো পাশে সেই স্টুডিওর নাম ছিল, যেই স্টুডিও থেকে এই ফটোটা বের করা হয়েছে। অন্যদিকে ডিটেকটিভরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে জানতে পারে যে বাচ্চা নিখোঁজ হওয়ার পরে হুনের সাথে জেসুন একদিন মাসাজ পার্লারে গিয়েছিল। এরপরে যখন জেসুন সেই স্টুডিওতে চলে আসে যেখানে হ্যানমের বাচ্চা সহ পিকচার ক্লিক করা হয়েছিল, তখন সে জানতে পারে যে হ্যানমের আসল নাম হচ্ছে কিম ইয়ন আর তার হাজব্যান্ডের নাম হচ্ছে হ্যান। আর এখান থেকে সে তার অ্যাড্রেসটাকেও খুঁজে পেয়ে যায়। অন্যদিকে যখন পুলিশ সেই মাসাজ পার্লারে রেড দেয় তখন তারা জানতে পারে হ্যানমের 4 বছর আগে বিয়ে হয়েছিল, তার ছোট একটা বাচ্চাও ছিল।
আর তাকে চায়না থেকে এখানে ইললিগালি নিয়ে আসা হয়েছিল। আর এখানে আসার পরে সে হুনের সাথে রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিল। পুলিশ এখান থেকে হ্যানমের আসল অ্যাড্রেসটাকেও পেয়ে যায়। অন্যদিকে জেসন হ্যানমের সেই লোকেশনে চলে আসে আর তার নেবারের কাছ থেকে সে জানতে পারে যে এখানে হ্যানমে তার হাজব্যান্ড আর শাশুড়ির সঙ্গে বাস করত। তাছাড়া এই নেবারের কাছ থেকে তারা কোরিয়ান ভাষার টিউশনও নিত। আসলে হ্যানমের শাশুড়ি আর হাজব্যান্ড হ্যানমেকে অনেকটা বন্দি রকম করে রাখত। তাছাড়া হ্যানমে 4 বছর ধরে প্রেগনেন্ট হতে পারছিল না, এই জন্য তার হাজব্যান্ড তাকে অনেক বেশি টর্চার করত, এমনকি তার চুল পর্যন্ত কেটে দিত। আর এই সমস্ত ব্যাপারগুলোর সমাধান ফাইনালি হয়ে গিয়েছিল। ফাইনালি হ্যানমে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু সে একটা মেয়ের জন্ম দিয়েছিল, যেই মেয়েটার নাম সে জ্যান রেখেছিল। কিন্তু কয়েক মাস যাওয়ার পরেই হঠাৎই তার মেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল। ডক্টর তাকে এটা হ্যাপাটাইটিসের লক্ষণ বলে দ্রুত হসপিটালে ভর্তি করানোর পরামর্শ দিয়েছিল। কিন্তু তার হাজব্যান্ড এত টাকা খরচ কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারছিল না। এমনিতে তার শাশুড়ি কোনো টাকা খরচ করতেই চাইছিল না, কারণ তারা ছেলে চাইছিল, কিন্তু হ্যানমে মেয়ে জন্ম দিয়েছে। জেসন এই নেবারের কাছ থেকে জানতে পারে যে তার হাজব্যান্ড আর শাশুড়ি হ্যানমেকে সবসময় তার বাচ্চার থেকে দূরে রাখার চেষ্টা করেছিল। কিন্তু একদিন সুযোগ পেয়ে হ্যানমে তার বাচ্চাকে নিয়ে পালিয়ে চলে গিয়েছিল, আর সে তার বাচ্চাকে শহরে নিয়ে বড় একটা হসপিটালে ভর্তি করিয়েছিল। আর তখন এখানে পুলিশও চলে আসে। আর পুলিশ যখন এখানে জেসনকে পেয়ে যায় তখন তারা দ্রুত তাকে অ্যারেস্ট করে ফেলে। এরপরে যখন জেসন পুলিশ স্টেশনে হ্যানমের বাচ্চার ফটোটাকে ভালো করে জুম করে দেখে তখন সে দেখতে পারে এইটা একটা চার্চের হসপিটাল ছিল। আসলে এটা ছিল সেই একই হসপিটাল যেখানে কয়েক মাস আগে হ্যানমে তার বাচ্চাকে রেখেছিল। এটা দেখার পরে তার মনে পড়ে যায় সে তার বাচ্চার ওয়ার্ডরোবের ভেতরে তার হাজব্যান্ডের আইডি কার্ডটা খুঁজে পেয়েছিল। হয়তোবা সেটা হ্যানমে তার সঙ্গে করে নিয়ে এসেছিল, মানে হ্যানমে আর তার হাজব্যান্ডের মধ্যে কোনো একটা ইললিগাল রিলেশনশিপ আছে। এরপরে জেসন ডিটেকটিভদেরকে বলে যে হ্যানমের বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছিল, তার লিভারে সমস্যা হয়েছিল, এই জন্য তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। 2 বছরের মধ্যে যদি তার লিভার ট্রান্সপ্লান্ট করা না যায় তাহলে হয়তোবা তার মৃত্যু হয়ে যেতে পারে। আর বাচ্চাদের লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলে বাচ্চাদের লিভার দরকার পড়ে, বড়দের লিভার বাচ্চাদের সাথে ম্যাচ করে না, এই জন্যই হয়তোবা সে আমার বাচ্চা চুরি করেছে। তাছাড়া বাচ্চার লিভার ট্রান্সপ্লান্ট করতে হলে তাকে অবশ্যই কোরিয়ান হতে হবে, কিন্তু হ্যানমে ছিল চাইনিজ, তবে তার হাজব্যান্ড ছিল কোরিয়ান। এই জন্য ডকুমেন্টে তার হাজব্যান্ডের সিগনেচার থাকা বাধ্যতামূলক ছিল। কিন্তু হ্যানমে যখন তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল তখন তার হাজব্যান্ড তাকে সরাসরি না করে দিয়েছিল, কারণ সে কোনোভাবেই এত টাকা খরচ করতে চাইছিল না। এই জন্য বাধ্য হয়ে ডক্টররা হ্যানমেকে ডোনার পাওয়ার আগেই হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছিল। এই জন্য এখন পুলিশের মনে হচ্ছিল হয়তোবা হ্যানমে এই জন্যই জেসনের বাচ্চাকে কিডন্যাপ করেছে, কারণ সে তার বাচ্চার লিভার ট্রান্সপ্লান্ট করতে চায়। এরপর যখন পুলিশ গাড়ি দিয়ে জেসনকে থানায় নিয়ে যাচ্ছিল তখন তারা রাস্তায় একটা ক্রাইমের খবর পেয়ে যায়। এই জন্য তারা দ্রুত ক্রাইম স্পটে চলে আসে। এখানে তারা একটা লাশ পেয়ে যায় যাকে গাড়ির মধ্যে রেখে পুড়িয়ে দেয়া হয়েছিল। পুলিশের মনে হচ্ছিল হয়তোবা এটা হ্যানমের হাজব্যান্ড হ্যানের লাশ হতে পারে, কিন্তু যেহেতু ডিএনএ টেস্ট ছাড়া কোনোভাবেই লাশ আইডেন্টিফাই করা সম্ভব না, এই জন্য তারা কনফার্ম হতে পারছিল না। আর যখন জেসন এই ব্যাপারগুলো শুনে তখন তার মনে পড়ে যে একদিন যখন হ্যানমে তার বাসায় ব্যাক করেছিল তখন তার শরীরে তাজা একটা ক্ষতচিহ্ন ছিল, হয়তোবা তার হাজব্যান্ডকে মারার পেছনে তার হাত থাকলেও থাকতে পারে। এরপরে পুলিশ জেসনকে নিয়ে হসপিটালে চলে আসে, কারণ পুলিশের মনে হচ্ছিল হয়তোবা জেসনের হাজব্যান্ড এবং হ্যানমের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। আর তখন জেসন হসপিটালের একটা পেশেন্টের মাধ্যমে জানতে পারে যে যখন হ্যানমে তার বাচ্চাকে নিয়ে এখানে এসেছিল তখন তার পেমেন্ট ওভারডিউ হয়ে গিয়েছিল। এই জন্য সে গিয়ে হানের সঙ্গে মিট করেছিল, আর হান তাকে একটা কিডনির বদলে টাকা দেওয়ার প্রমিস করেছিল। কিন্তু সঠিক সময় টাকা না পাওয়ার জন্য ডক্টররা জোরপূর্বক তার মেয়েকে ডিসচার্জ করে দেওয়ার কথা বলেছিল। এই জন্য এখানে তার মধ্যে আর ডক্টরদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গিয়েছিল। একটা পর্যায়ে হাতাহাতিতে হ্যানমে অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। আর তখনই জেসনের হাজব্যান্ডের আইডি কার্ডটা হ্যানমের হাতে চলে এসেছিল। আসলে হ্যানমের মেয়েকে সরানোর পরে যেই বেডটা খালি হয়েছিল জেসনের হাজব্যান্ড সেই বেডটা জেসনের মেয়ের জন্য বরাদ্দ করেছিল, যেহেতু সেটা তারই মেয়ে এই জন্য সে এই বেডটা এখানে বরাদ্দ দিয়েছিল। আসলে সব কিছুই টাকার খেলা ছিল। আর এই ব্যাপারগুলোই হ্যানমের মনের মধ্যে গেঁথে গিয়েছিল যে তার বাচ্চাকে সরিয়ে দিয়ে সে তার নিজের বাচ্চাকে এখানে রাখার ব্যবস্থা করেছে। আসলে যেহেতু সে এই হসপিটালেরই ডক্টর এই জন্য সে পাওয়ার খাটিয়ে এই কাজগুলো করেছে। এই ব্যাপারটার জন্যই হ্যানমে অনেক বেশি রাগ হয়ে গিয়েছিল। পরবর্তীতে এইটাই তার ভেতরে প্রতিশোধের নেশা জাগিয়ে দিয়েছিল। এই জন্যই সে গিয়ে জেসনের বাচ্চার ন্যানি হয়ে তার বাসায় চাকরি নিয়েছিল, আর পরবর্তীতে তাকে নিয়ে পালিয়ে চলে গিয়েছিল। আসলে এখানে জেসনের কোনো দোষ ছিল না, কারণ জেসন সেদিন টিকা দেওয়ার জন্য তার মেয়েকে নিয়ে এসেছিল, কিন্তু যেহেতু তখন কোনো বেড খালি ছিল না এই জন্য তাকে ইয়ার রুমের ভেতরে রাখা হয়েছিল।
কিন্তু পরবর্তীতে যখন জেসনের হাজব্যান্ড এটা জানতে পেরেছিল তখন সে স্টাফদের উপরে অনেক বেশি রাগ হয়ে গিয়েছিল। আসলে যেহেতু সে এই হসপিটালেরই ডাক্তার ছিল, এই জন্য সে তার পাওয়ারের মিসইউজ করে হ্যানমের বাচ্চাকে সময়ের আগেই জোরপূর্বক বের করে দিয়েছিল। আর এই ব্যাপারগুলোর জন্যই হ্যানমে রাগ হয়ে গিয়েছিল। এখন জেসনের এই সমস্ত ব্যাপারগুলো মনে পড়ে, সে বুঝতে পারে তার মাধ্যমে কত বড় একটা ভুল হয়ে গেছে। আর তখনই জেসনের নজর পড়ে এখানে থাকা একটা খাতার উপরে। এটা দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ এটা হ্যানমে তার মেয়ের জন্য বানিয়েছিল আর এখানে তার মেয়ের নামও লেখা ছিল। আর তখনই জেসনের মনে পড়ে যে একদিন হ্যানমে তাকে খুবই ঠান্ডা খাবার খাইয়েছিল, কারণ সে কোনো একটা কারণে ফ্রিজের টেম্পারেচার অনেক বেশি ঠান্ডা করে দিয়েছিল। এখন সে এটা কেন করেছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো। এই জন্য জেসন দ্রুত তার বাসায় গিয়ে সেই ফ্রিজটাকে চেক করে। এখানে সে যখন সমস্ত জিনিসপত্র সরায় তখন সে একটা ছোট বাচ্চার লাশ পেয়ে যায়। তার মনে হয়েছিল হয়তোবা এটা তার বাচ্চার লাশ হতে পারে, কিন্তু আসলে এটা হ্যানমের বাচ্চার লাশ ছিল। সেদিন যখন হসপিটাল থেকে তাকে ফ্রি করে দেয়া হয়েছিল তখন রাতের বেলায় হ্যানমের বাচ্চার অনেক বেশি জ্বর চলে এসেছিল। সে যেহেতু কোরিয়ান ভাষা জানতো না, এই জন্য সে ইমার্জেন্সি নাম্বারে কল দিয়ে তাদের সঙ্গে কথাও বলতে পারেনি। এই জন্য সে তার বাচ্চাকে নিয়ে হসপিটালের দিকে যাওয়া শুরু করে দিয়েছিল, কিন্তু বেশি জ্বরের জন্য বেচারির বাচ্চা তার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই ব্যাপারগুলোতে সে অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল। সে জোরে জোরে কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল। আর এত বেশি রাগের মাথায় ফাইনালি সে জেনসুর বাচ্চাকে কিডন্যাপ করার ব্যাপারে চিন্তা করেছিল। অন্যদিকে পুলিশ অফিসাররা জানতে পারে যে গাড়ির ভেতরে হ্যানমের হাজব্যান্ড হুনকে পুড়িয়ে মারার পেছনে হানের একটা বড় হাত ছিল। এই জন্য তারা তাকে কাস্টডিতে নিয়ে আসে। তবে তখনই এখানে জেসুন এসে তার কাছে রিকোয়েস্ট করে বলা শুরু করে যাতে করে তার বাচ্চাকে বাঁচাতে সে তাকে সাহায্য করে। আর তখন আমরা হুনের মাধ্যমে জানতে পারি যে শুধুমাত্র হসপিটালের পেপারে সিগনেচার করার জন্য হ্যানমে তার হাজব্যান্ড হানকে অনেকগুলো টাকা দিয়েছিল, কারণ তার সিগনেচার ছাড়া কোনোভাবেই হ্যানমের মেয়েকে হসপিটালে ভর্তি করা সম্ভব ছিল না। আর এই টাকা ম্যানেজ করার জন্য হ্যানমে একটা কিডনি বিক্রি করেছিল। আসলে যেহেতু সে তার মেয়েকে লিভার দিতে পারতো না, এই জন্য সে তার মেয়ের জন্য কিডনি সেল করেছে। আর এই কিডনি সেল করতে হুন তাকে সাহায্য করেছিল। তবে বেচারির এত বড় একটা স্যাক্রিফাইসের পরেও সে তার মেয়েকে সেভ করতে পারেনি। এরপরে আমরা হুনের মাধ্যমে জানতে পারি হ্যানমে এর পরেও একবার হুনের সঙ্গে মিট করতে এসেছিল। তবে এবার সে পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছিল। সে তাকে অফার দিয়ে বলেছিল যাতে করে সে তার হাজব্যান্ড হানকে মেরে ফেলে। এর বদলে সে খুবই বড়লোক ফ্যামিলির একটা বাচ্চা, মানে একটা ডক্টর ফ্যামিলির বাচ্চাকে এনে তাকে দেবে। আর সেই বাচ্চার উপরে ভর করে সে মুক্তিপণের অনেকগুলো টাকা হাতিয়ে নিতে পারবে। আর এই জন্য পরবর্তীতে হুন গিয়ে হানকে পুড়িয়ে মেরে ফেলেছিল। কিন্তু হ্যানমে সেই বাচ্চা কিডন্যাপ করার পরেও তার কাছে নিয়ে আসেনি। সে বাচ্চাটা নিয়ে নিজেই গায়েব হয়ে গিয়েছিল। এই জন্যই সেই দিন হুন জেসুনের বাসায় গিয়েছিল এটা চেক করার জন্য যে হ্যানমে বাচ্চাটা কিডন্যাপ করেছে কিনা। এখন এই ব্যাপারগুলো শোনার পরে জেসুন পাগলের মতো কান্নাকাটি করা শুরু করে, কারণ সে বুঝতে পারছিল না এখন সে কী করবে। এরপরে হুনের মাধ্যমে পুলিশ জানতে পারে যে একদিন হ্যানমে তাকে তার বাচ্চার পাসপোর্ট বানাতে বলেছিল, কারণ সে তার বাচ্চাকে নিয়ে আবারও চায়না ব্যাক করতে চাইছিল। সে জানতে পারে দুপুর 1টার একটা শিপে চড়ে তারা দুজন চায়নার দিকে সারা জীবনের জন্য চলে যাবে। তো এখন এইটা শোনার পরে সমস্ত পুলিশরা সেই শিপের কাছে চলে আসে। সুযোগ পেয়ে জেসুন শিপের মধ্যে চলে আসে আর দ্রুত হ্যানমেকে খুঁজে বের করার চেষ্টা করে। একটা পর্যায়ে সে হ্যানমেকে একটা ডেকের কাছে পেয়েও যায়। এই জন্য যখন সে দৌড়ে ডেকের দিকে যাওয়া শুরু করে তখন হ্যানমে বুঝতে পারে তার দিকে জেসুন আসছে। এই জন্য সে দৌড়ে শিপের মাথায় চলে আসে। যদিও জেসুন তার মেয়েকে রিটার্ন করতে বলছিল, কিন্তু হ্যানমে কোনোভাবেই রিটার্ন করতে চাইছিল না। সে বলছিল এটা তোমার মেয়ে না, এটা হচ্ছে আমার মেয়ে। তোমার মেয়েকে তো আমি তোমার বাসায় রেখে দিয়েছি। তবে তখনই এখানে পুলিশ অফিসাররা চলে আসে আর তারা সবাই মিলে হ্যানমেকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। এগুলো দেখার পরে হ্যানমে জাহাজে শিকের উপরে দাঁড়িয়ে যায় আর সে অফিসারদেরকে হুমকি দিয়ে বলা শুরু করে যদি কেউ তাকে ধরার চেষ্টা করে তাহলে সে সোজা সমুদ্রের মধ্যে লাফ দেবে। আর এগুলো শোনার পরে জেসন হ্যানমেকে তার নিজের বাচ্চার জন্য বানানো তার নিজের হাতের খাতাটা দেখায়। সে তাকে বলে যে তুমি তোমার বাচ্চাকে এই খাতা দিয়ে কিভাবে গরম করতে সেই ব্যাপারগুলো মনে করার চেষ্টা করো। এতটুকু বলেই সে নিজেও সেই শিকের উপরে গিয়ে দাঁড়ায় আর সে হ্যানমেকেই হুমকি দিয়ে বলে যে যদি তুমি আমার বাচ্চাকে রিটার্ন না করো তাহলে আমি নিজেও এখান থেকে লাফ দিয়ে সুইসাইড করব। যদি তুমি আমার বাচ্চাকে তোমার নিজের বাচ্চার মতো ভালোবাসো তাহলে প্লিজ তুমি তাকে তার আসল মায়ের কাছে ব্যাক করো, মানে আমার কাছে ফিরিয়ে দাও।
এটা শোনার পরে হ্যানমে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর সে যখন একবার জেসনের বাচ্চার দিকে তাকায় তখন সে সেখানে তার নিজের বাচ্চাকে দেখতে পারে। আর সে কান্না করতে করতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে দেয়। তবে তখনই সে শিপ থেকে নিচে লাফ দিয়ে সোজা সমুদ্রের মধ্যে পড়ে যায়। আর এইটা দেখার সঙ্গে সঙ্গে জেসনও তাকে সেভ করার জন্য সমুদ্রের মধ্যে লাফ দেয়। সে একটা পর্যায়ে হ্যানমের হাত ধরেও ফেলে, কিন্তু এইবার হ্যানমে আর কোনোভাবেই বাঁচতে চায় না। সে সেই দুনিয়াতে ফিরে যাওয়াতে একেবারেই ইন্টারেস্টেড না, যেই দুনিয়াতে তার নিজের বাচ্চা নেই। এই জন্য সে জেসনের হাত থেকে নিজের হাতটা সরিয়ে সোজা সমুদ্রের নিচে তলিয়ে যায়। তবে যাওয়ার আগে সে তার নিজের বানানো সেই খাতাটাকেও বুকে জড়িয়ে নিয়ে যায়। পরদিন সকালবেলা জেসন জ্ঞান ফিরে পায় আর সে দেখতে পারে পার্কে তার মেয়ে খেলাধুলা করছে। সে গিয়ে তার মেয়েকে ডেকে তার দিকে আসার জন্য বলে। তার মেয়েও তাকে দেখার পরে চিনতে পারে, এই জন্য সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তার মেয়ে তাকে মা বলেও ডাকে। একটা মা তার বাচ্চাকে ফিরে পেয়েছে। এমন একটা হ্যাপি এন্ডিংয়ের সঙ্গে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।